পরপর 3 জনকে হত্যা করা হয়েছে। তবে তাদের মধ্যে রয়েছে একটি সাদৃশ্য। প্রত্যেকটি মৃতদেহের ঠোঁটের পাশগুলো ধারালো কিছু দিয়ে চেরা হয়েছে। এমনটা করার কারণ কি? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম বিভৎস খুন। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের তারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বড় সাহেব ডেকেছেন। বড় সাহেবের তলব মানে নির্ঘাত কিছু একটা ঘটেছে। আর এমন কিছু একটা ঘটেছে যেটা অতি সহজভাবে পুলিশ খুঁজে বার করতে পারছে না। তা না হলে বড় সাহেব গোটা ব্যাপারটা আমার উপর চাপাতে চাইছেন। যদি কোনো কেস হঠাৎ করে বড় সাহেব আমার উপর চাপায়, তাতে কিন্তু আমার কোনো আপত্তি থাকে না। কিন্তু কেসটায় যদি তেমন কিছু আশ্চর্যজনক না থাকে, তখন বড় খারাপ লাগে। কিন্তু সেটা তো মুখে বলা সম্ভব নয়। তাই দরজার কাছে ধাক্কা দিতে যাবো, এমন সময় শুনলাম ভেতরে কেউ একজন চেনা গলায় বলছে, এই নিয়ে 3টে হলো, কিন্তু ব্যাপারটা যে কি হচ্ছে কিছুতেই ধরা যাচ্ছে না। সব কিছু চুপচাপ, কোথাও কিছু নেই। আবার হঠাৎ করে এমন একটা ব্যাপার। কথাটা কে বললো প্রথমে কিছুই বুঝতে পারলাম না। বন্ধ দরজার এপাশ থেকে তো আমি সেটা বুঝে উঠতে পারবো না। তাই ভেতরে যখন লোক রয়েছে তাই দাঁড়িয়েই রইলাম। দরজার সামনের আরদালি কোথায় যেন গিয়েছিল। সে এসে বলল, বড় সাহেব কার সাথে কথা বলছে। আপনাকে আপনাকে বসতে বলেছে, একটু বসুন। কি আর করা যাবে, নেহাত বাধ্য হয়ে আরদালির পাশে লম্বা চেয়ারগুলোর মধ্যে একটাতে বসলাম। একটু পরেই ভেতর থেকে সেই ভদ্রলোক সোজা বেরিয়ে এলেন। তিনি বোধহয় তাড়াহুড়োয় ছিলেন, তাই আমার দিকে একবার দেখলেনও না। আরদালি ঘরের ভেতর ঢুকে আবার বেরিয়ে এসে আমাকে ঢুকতে বলল। আমি ঢুকতেই বড় সাহেব বললেন, বুঝলে প্রিয়নাথ, একটা অদ্ভুত ব্যাপার হতে শুরু করেছে আবার। এই সমস্ত ব্যাপার তুমি ছাড়া যে আর কেউই খুঁজে বার করতে পারে না, সেটা আমি এই কয়েক বছরে বেশ বুঝতে পেরেছি। বড় সাহেবের হাতের ইশারায় আমি উল্টো দিকের চেয়ারে বসলাম। বড় সাহেবের গায়ের রং বেশ ফর্সা। মাথার উপর যখন হ্যাট পরে থাকে তখন তার চুলটা বোঝা যায় না, কিন্তু যখন হ্যাট খুলে রাখে তখন তার চুলের বাহার বোঝা যায়। লম্বা চুল বেশ খানিকটা মাথার পেছন দিকে গিয়ে পড়েছে। ফর্সা মুখে কালচে চুল বেশ মানায়। মুখে একটা শান্ত হাসি সবসময় লেগে রয়েছে। কিন্তু আমি দেখেছি প্রয়োজনের সময় মানুষটা কতটা কঠিন হতে পারে, এবং তা আমার থেকে ভালো বোধহয় খুব একটা কেউই জানে না। সামনে থাকা কাগজটায় কি যেন দেখতে দেখতে বড় সাহেব বললেন, ঘটনাটা এখানকার নয়, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নলসর বলে একটা জায়গা রয়েছে। ওখানেই ব্যাপারটা ঘটে চলেছে। ওখানকার থানা থেকে খবরটা এখানে এসেছে। পরপর 2টো খুন হয়েছে, এবার 3য় খুন হলো এটা নিয়ে। সেখানকার পুলিশরা কিছুই করতে পারছে না। ব্যাপারটা আমার কানে আসা পর্যন্ত আমি তোমার কথাই বারবার ভাবছিলাম। এখন প্রিয়নাথ, তোমার হাতে যদি কোনো কাজ না থাকে। কথাগুলো একটানা বলে এতক্ষণ পর বড় সাহেব আমার দিকে তাকালেন। আমিও বোধহয় কথা বলার সুযোগ পেয়ে প্রথমেই বললাম, ব্যাপারটা কি খুন নাকি অন্য কিছু? খুনই বটে, কিন্তু বড় অদ্ভুত ব্যাপার। যারা মরছে তারা কিন্তু স্থানীয় কোনো লোক নয়। মনে করো বাইরে থেকে কেউ সেখানে এসেছে, কিংবা রাতের বেলা কেউ সেখান দিয়ে কোথাও যাচ্ছে, এমন লোকেরাই মারা যাচ্ছে। অন্তত আমার কাছে আসা রিপোর্ট তো তাই বলছে। তাদের মৃত্যুটাও অদ্ভুত। তাদের খুন করার পর তাদের মুখটা যাতে চেনা না যায়, তাই গোটা মুখটা একদম ধারালো কিছু দিয়ে ফালা ফালা করে কাটা হচ্ছে। মানে সে এক ভয়ানক ব্যাপার। কথাটা শুনে আমিও কেমন যেন অবাক হয়ে গেলাম। ধারালো কিছু দিয়ে মুখটা ফালা ফালা করে ছেঁড়া হয়েছে, এবং এটা করার পেছনের কারণটা ভেবেই কেসটা যেন বড্ড জটিল হয়ে যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। আর খুনের পেছনের কারণ বের করা খুব একটা সহজসাধ্য হবে না। আমি বললাম, আচ্ছা, যদি মুখটা ওভাবে ফালা ফালা করা হয় তাহলে মৃতদেহ শনাক্ত হলো কি করে? মানে ওখানকার থানায় লোকেরা বলল কি করে যে লোকগুলো এই এলাকার নয়?
আসলে ওই এলাকায় কারো নিখোঁজ হওয়ার কিংবা ওভাবে খুন হওয়ার রিপোর্ট পাওয়া যায়নি। থানার লোকেরা ওই এলাকায় ভালো করে খোঁজ খবর নিয়েছে এবং এই ব্যাপারটা প্রায় মাসখানেক হতে চলল। তাই আশেপাশেও খোঁজখবর নিয়ে দেখা হয়েছে, সেখানেও তেমন কেউ নিরুদ্দেশ হয়নি। তার মানে লোকগুলো নিশ্চয়ই বাইরে থেকে এখানে এসেছিল। এবার 1 মাসের মধ্যে 3 জন লোক বাইরে থেকে এখানে এলো কেন, আর তারা ওভাবে খুনই বা হলো কেন? নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যার জন্য ওরা এখানে এসেছিল। আচ্ছা, নলসরের যে জায়গাটার কথা বলছেন সেই জায়গাটা সম্পর্কে আর কোনো তথ্য আছে? ওখানে গেলে তুমি ব্যাপারটা সম্পর্কে আরো খোঁজ খবর জোগাড় করতে পারবে প্রিয়নাথ। তোমার কি সঙ্গে কাউকে প্রয়োজন? না স্যার, ওখানে আমি একাই যেতে চাই। তাছাড়া যতটা শুনেছিলাম তাতে জায়গাটা খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। আমার সঙ্গে কেউ গেলে তাতে আমার চিন্তাটা বাড়বে, তার প্রতিরক্ষা নিয়েও আমাকে চিন্তা করতে হবে। তার চেয়ে বরং আমি একাই যাই। এই জন্যই তোমায় আমি এত ভরসা করি আর পছন্দও করি, বুঝলে তো প্রিয়নাথ। তাহলে আর দেরি করে লাভ নেই, তোমার যা যা জানার ওই ফাইল থেকে জানতে পারবে, আর তারপর কাল না হয় বেরিয়ে পড়ো। এদিকে তেমন কোনো কাজ ছিল না, তাই নলসর থেকে বেরিয়ে পড়তে খুব একটা সমস্যা হয়নি। 2-1 কিলোমিটার খুব একটা দূরে নয়, কিন্তু খবরটা এতদিন জানতে পারিনি কেন সেটা ভেবেই একটু চিন্তিত হলাম। তারপরে বুঝতে পারলাম যে সে সম্পর্কে জানা খুব একটা সহজ নয়, যতক্ষণ না পুলিশ এই ব্যাপারটা বাইরে জানাতে চায়। তবে কানাঘুষোয় শুনেছিলাম যে খুন হয়েছে। তাহলে কি এটাই সেই খুন? যথারীতি কেসের ব্যাপারে সমস্ত রিপোর্ট দেখে নিয়ে পরের দিন সকালে আমি বেরিয়ে পড়লাম নলসরের উদ্দেশ্যে। সেখানে যে থানায় আমাকে পৌঁছবার কথা, সেখানে পৌঁছে কেসের ব্যাপারে আরও অনেক কথা জানতে পারলাম। সেই থানার ভারপ্রাপ্ত বড় অফিসার জানালেন, স্যার, একটা কথা বলতে পারি আপনাকে? যে বা যারা মরছে তারা বাইরের লোক হলেও তাদের কাছে কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। সামান্য ব্যাগপত্র, টাকা পয়সা কিছুই নেই, যেন লোকটা খালি হাতে এখানে এসেছিল। এমনকি মৃতদেহ পরীক্ষা করে তাদের শরীর থেকেও কিছু পাওয়া যায়নি। তবে একটা ব্যাপার স্যার, 3 জনে বেশ মদ্যপান করেছিল। কথাটা শুনে কেমন যেন অবাক হলাম। বললাম, 3 জনই মদ্যপান করেছিল, অথচ তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। ব্যাপারটা অদ্ভুত নয়? হ্যাঁ স্যার, পোস্টমর্টম করে জানা গেছে যে তাদের পেটে মদ ছিল, কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা নেই বা কিছুই নেই। তাহলে তারা মদ পেল কোথায়? আর বাইরে থেকে ওখানে লোকগুলো মদ খেতে এলোই বা কেন? আচ্ছা, কাছাকাছি কোনো ভাটিখানা কিংবা মদ খাওয়ার কোনো জায়গা আছে? পুলিশ অফিসার হাসলেন। তার চেহারাটা বেশ গোলগাল, মাথার ঠিক মাঝখানে একটা মস্ত টাক, তার পাশ থেকে চুলও বেরিয়ে এসেছে। একটা মোটা পুরো কোফ রয়েছে নাকের নিচে। মুখ আর চেহারায় মেঘ জমতে শুরু করেছে। তিনি বললেন, কি আর বলি বলুন, আসলে নলসর জায়গাটা খুব একটা ভালো জায়গা নয়। একটা নয় স্যার, ওখানে দুটো ভাটিখানা আছে। অনেক চেষ্টা করেছে সেগুলোকে বন্ধ করবার, কিন্তু চুপি চুপি ঠিকই চলছে। অফিসারের কথা শুনে আমার কিন্তু মনে হলো না যে তিনি সত্যি ব্যাপারটা বন্ধ করার জন্য কোনো চেষ্টা করেছিলেন। তবে সেসব নিয়ে আমার এখন আর মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এখন কেসটার সঠিক তদন্তের প্রয়োজন। তাই বললাম, শেষ মৃতদেহটা কবে পাওয়া গিয়েছিল? অফিসার একটা ফাইল বার করলেন, তারপর সেটা দেখে নিয়ে বললেন, শেষ মৃতদেহটা পাওয়া গিয়েছে আজ থেকে 4 দিন আগে। আর তারপরেই তো আমি ব্যাপারটা ওপর মহলে জানাই। আসলে বুঝতেই পারছেন, ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। আমরা অনেক খোঁজ খবর করেছি স্যার, কিন্তু কিছুই করতে পারিনি। আসলে আমরা... সে কথা শেষ করলো না। আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। চলুন এখন একবার বেরোনো যাক। যেখানে মৃতদেহটা পাওয়া গিয়েছিল সে জায়গাটায় যাওয়াটা দরকার। পুলিশ অফিসার কিন্তু এবার আর কোনো আপত্তি করলেন না। ড্রাইভারকে সঙ্গে নিয়ে আমরা গেলাম সেখানে, যেখানটায় মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই জায়গায়। সাধারণভাবে চলাফেরা করবার মতো জায়গা সেটা নয়। বড় রাস্তা থেকে বেরিয়ে একটা ছোট রাস্তা এসে পড়েছে এই দিকটায়। তারপর এখান থেকে ছোট রাস্তাটাও শেষ হয়ে কয়েকটা বাড়ির পেছনের দিকের ফাঁকা জায়গা থেকে ডোবার ধার দিয়ে রাস্তা চলে গিয়েছে উল্টো দিকে। এই রাস্তাটাই আবার খানিক ঘুরে উঠে এসেছে বড় রাস্তার উপরে। ওই ডোবার ধারে মাঠের মতো জায়গাটাই নাকি মৃতদেহটা পড়েছিল। অফিসার এগিয়ে গিয়ে ডোবার পাশে দাঁড়ালেন, তারপর বললেন, এইখানটায় মৃতদেহটা পড়েছিল স্যার। হ্যাঁ, একদম এইখানটায় মাথাটা একদম জলের ভেতর ঢোকানো।
আর আর বুকের কাছ থেকে বাকিটা উপরে ছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপর যখন মৃতদেহটা তুলে আনা হলো তখন দেখি গোটা মুখে কেউ যেন ছুরি দিয়ে ফালা ফালা করে কেটেছে। আশেপাশে কেউ কিছু দেখেনি? মানে খুনটা যখন হয়েছে তখন আশেপাশের এলাকাটা নির্জন ছিল, নিশ্চয়ই রাতের বেলা খুনটা হয়েছে। আচ্ছা, আশেপাশের লোকেদের সাথে কথা বলেছেন? কথা বলেছি স্যার, কিন্তু দেখতেই তো পাচ্ছেন এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। যা আছে তা ওই বড় রাস্তার দিকে। ওদিককার লোকেরা তো আর অত রাতে বাইরে দাঁড়িয়ে থাকবে না দরজা খুলে। এদিকে চোর ডাকাতের উপদ্রবও যথেষ্ট বেশি। রাতের বেলা যে যার নিজের ঘরে বেশি থাকতেই ভালোবাসে। নেহাত প্রয়োজন না হলে কেউ বাইরে আসে না, তাই কেউ দেখেও নি। লোকটা কোথাকার সেই খবর জানা গেছে কি? অফিসার মাথা নাড়ল। আমি এবার একটু বিরক্তই হলাম। কোনো কিছুই জানা যায়নি। লোকটার খবরও এখনও পর্যন্ত জানা যায়নি। যদি সেটা জানা থাকতো তাহলে না হয় কোনো একটা দিকে অনুসরণ করে তদন্তটা চালানো যেত। তাহলে প্রথমে এই লোকটার ব্যাপারে খোঁজ করতে হবে। তাছাড়া আগে যে দুজন মারা গিয়েছে তাদের ব্যাপারেও খোঁজ করতে হবে। দেখতে দেখতে প্রায় 3টে দিন কেটে গেল। যে 3জন মারা গিয়েছিল তাদের একটা ধারণা আমি করতে পারলাম, তবে তাদের মৃত্যুর সময়ের মধ্যে কিন্তু কোনো ধারাবাহিক নিয়ম নেই। প্রথমে মনে হয়েছিল কোনো সিরিয়াল কিলারই এই কাজটা করে থাকতে পারে, এবং তেমন কোনো প্যাটার্নও খুঁজে পেলাম না। তাছাড়া সিরিয়াল কিলার কাজ করার সময় এমন কিছু একটা রাখে যাতে এটা যে তার খুন তার প্রমাণ পাওয়া যায়, কিন্তু এখানে তেমন কিছুই নেই। 3টে মৃতদেহ পাওয়া গেছে এই স্থানের 3টে জায়গায়। তবে হ্যাঁ, গোটা ব্যাপারটাই ঘটেছে এই নলছড় এলাকার মধ্যে। প্রথম মৃতদেহ পাওয়া গিয়েছিল একটি পরিত্যক্ত ভাঙা বাড়ির জঙ্গলের মধ্যে, আর দ্বিতীয় মৃতদেহ পাওয়া গিয়েছিল বড় রাস্তার একটি নর্দমার মধ্যে। ঠিক তেমনভাবেই তৃতীয় মৃতদেহ আবার অন্য জায়গায়, ওই নির্জন স্থানের ডোবার মধ্যে। অর্থাৎ খুনিরা নিজেদের অপরাধ লুকাবার চেষ্টা করলেও খুব বেশি দিন যে সেটা লুকিয়ে থাকবে না সেটা তারা বেশ বুঝতে পেরেছিল। আর এই কারণেই বোধহয় তারা মুখটা নষ্ট করে দিয়েছিল। গোটা ব্যাপারটা নিয়ে যত রকম ভাবা যায় তত রকমভাবে ভাবতে লাগলাম। তবে এর মধ্যে ওই অফিসার নীরেন হালদারের সঙ্গে কথা বলে এই এলাকার দুটো ভাটিখানার ব্যাপারে তথ্য বার করতে শুরু করলাম। কারণ আমার মনে হয়েছিল 3জনের ক্ষেত্রেই যখন তাদের পেটে মদ পাওয়া গেছে, তার মানে এই খুনগুলোর সঙ্গে ভাটিখানার একটা যোগাযোগ থাকলেও থাকতে পারে। কয়েকটা দিন আমাকে এখানেই থাকতে হলো। থাকার ব্যবস্থা থানা থেকে নীরেন্দ্র হালদার অর্থাৎ ওই বড় অফিসারই করে দিয়েছিলেন। তাছাড়া আমার টুকটাক কাজকর্মে এই সমস্ত করবার জন্য একজন কনস্টেবলও দিয়েছিলেন। রাতের বেলা রান্নাবান্না কনস্টেবল নিজে সেই করত। একদিন রাতে খাওয়া দাওয়া সেরেছি, এমন সময় কনস্টেবল আমার কাছে এসে বলল, স্যার, ওই যে 3 নাম্বার লোকটা খুন হয়েছে, ওই লোকটাকে মনে হয় আমি দেখেছিলাম। সে কথা আমি বাবুকে বলেছিলাম, কিন্তু বাবু আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চায়নি। রাতের বেলা হ্যারিকেনের আলোয় ভরসা। আমি বারান্দায় একটা চেয়ারের উপর পা তুলে বসে চুপচাপ ভেবে চলেছিলাম যে এরপর কি করা যায়। লোকটার কথা শুনে অবাক হয়ে বললাম, সে কি, তৃতীয় লোকটাকে তুমি চিনতে? কিন্তু কি করে? চিনতাম সে কথা বলতে পারি না, কিন্তু মৃতদেহটা যেদিন দেখতে গিয়েছিলাম, মৃতদেহ তো আমি তুলেছিলাম, মনে হলো যেন লোকটাকে চেনা চেনা। তার ঘাড়ের পিছনের দিকটা ওই জরুলটা, আর তার ওই পোশাক, ওই সমস্ত কিছু যেন আমি আগে একবার দেখেছিলাম কোথাও, কিন্তু ঠিক মনে পড়ছে না। আমি তাড়াতাড়ি তার সামনে এসে বসলাম। এমন একটা সুযোগ কিছুতেই নষ্ট করে দেওয়া যায় না, আর আমার হাতে কিছুই নেই। এর মধ্যে যদি কিছু একটা সুযোগ বার করা যায় তাহলে। তোমার নাম কি? আমার নাম কানাইলাল স্যার। দেখো কানাইলাল, তুমি যতটা প্রয়োজন সময় নাও, দরকার হলে তুমি আজ গোটা রাত আমার এখানে থেকে যাও। ভাবো ভাবো কানাইলাল, ভাবো, ভালো করে ভেবে দেখো লোকটাকে তুমি কোথায় দেখেছ, লোকটার নাম, লোকটার ঠিকানা, আর কোথায় দেখেছ, বা তার সাথে আর কাউকে দেখেছ কিনা। যে কোনো কিছু একটা তুমি আমায় বলো। আমি তোমাকে কথা দিচ্ছি কানাইলাল, যদি তুমি এই ব্যাপারটায় সাহায্য করতে পারো তাহলে তোমার দিকটা আমি ভেবে দেখব। কথাটা কিন্তু আমি তাকে আশ্বাস দেওয়ার জন্য বলিনি। যদি এই কেসে কানাইলাল আমায় সাহায্য করে তাহলে অবশ্যই ওপর মহলে আমি তার কথা বলতাম। নলছড় জায়গাটা মোটেই ভালো নয়,
আর এখানকার থানার অবস্থা আমি যা দেখছি তাতে আমার খুব একটা ভালোও লাগেনি। কানাইলাল বলল, আমাদের বড়বাবু খুব একটা কাজের লোক নয় স্যার। মানে উনি তো বড়বাবু আর আমি এক কনস্টেবল মাত্র, তাই কিছুই বলতে পারি না বাবু। কিন্তু খুব বেশি খোঁজ খবর করেননি। ওই পোস্টের জন্য মৃতদেহ পাঠিয়েছে, আর যেটুকু করার আর তার বেশি কিছুই নয়। আমাদের এলাকায় যে ছিনতাইয়ের দল রয়েছে তাদের খোঁজ করে দেখেনি একবারও। আমার তো মনে হয় এসব ওদেরই কাজ। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এখানকার ব্যাপার বলতে গিয়ে বড়বাবু একটা কথা বলেছিলেন যে জায়গাটায় চুরি ডাকাতি বেশ হয়। তাই বললাম, ছিনতাই মানে চুরি ডাকাতি, কিন্তু সেগুলো করে কে? আছে স্যার, কিছু মদ মাতাল রয়েছে, তারাই সব করে মাঝে মাঝে। আর ওই নলসরের বাইরের দিকে যে কারখানা রয়েছে না, হ্যাঁ ওই কারখানাতেই তো সব কাজ করে। ওখান থেকে বেরিয়ে এসে ঢোকে মদের ভেটিখানায়, তারপর মদের নেশায় এদিক ওদিক কত কি যে করে। মাঝে মাঝে ওদের ধরে জেলে পোড়া হয়, কিন্তু শুধু শুধু জেলে পুড়ে রেখে ওদের খাইয়ে তো কোনো লাভ নেই, তাই সেরে দিতে হয় আর কি, ধমক টমক দিয়ে। মাঝে মাঝে বড়বাবু হাতের সুখও করে নেয় আর কি, বুঝতেই পারছেন। কনস্টেবলের কথা শুনে বুঝলাম এই নলসর এলাকাটা খুব একটা উন্নতির দিকে এগিয়ে যেতে পারেনি। এদিকটা এখনও সেই আগের মতো গ্রামই রয়েছে। আশেপাশের এলাকাটা দেখেও আমার তেমনটাই মনে হয়েছিল। তবে স্টেশনের কাছাকাছি কিছু জায়গায় বেশ কিছু পাকা ঘরবাড়ি রয়েছে। তবে এই দিকটা একটু গ্রামের সঙ্গে একই চিরাচরিত দৃশ্য। তবে সেসব নিয়ে আমার কাজ নেই। বললাম, তুমি লোকটার ব্যাপারে ভাবো, লোকটাকে তুমি কোথায় দেখেছিলে? তুমিই কিন্তু পারো আমার এই কেসটাই তদন্তে সাহায্য করতে। কনস্টেবল ভাবল, সে খুব গভীরভাবেই ভাবল। আমিও বুঝতে পারছিলাম। প্রায় রাত পর্যন্ত আমরা সেই বারান্দার উপরেই চুপ করে বসে রইলাম। হ্যারিকেনের অল্প আলোয় আমি বসে বসে ভাবছিলাম কি করা যায়। মৃতদেহ এখনও পর্যন্ত আমি দেখিনি। মৃতদেহ দেখতে গেলে আমাকে আবার সদরে ছুটতে হবে। মৃতদেহ দাবি করার জন্য এখনও পর্যন্ত কেউ আসেও নি, তাই সেসব নিয়ে আর কিছুই হয়নি। সেখানে গিয়ে তো শুধু শুধু লাভ নেই। গোটা ব্যাপারটা যখন এখানে ঘটেছে, তখন কেসটার তদন্তের জন্য এখানে থাকাই উচিত। তবে আমার মনে হচ্ছিল এর মধ্যে যদি আরও কিছু একটা ঘটে যায়, তখন ব্যাপারটা একেবারে হাতে নাতে তদন্ত করা যাবে। কিন্তু দুদিন কেটে যাওয়ার পরেও কিছু ঘটল না। কানাইলালও কিছু মনে করতে পারল না। আমি থানায় বসে রয়েছি। থানা অফিসার বললেন, যাক স্যার, বাঁচা গেল। আর কিছুই হচ্ছে না। হয় আমি তো ভেবেছিলাম আবার যদি কিছু একটা হয় তাহলে তো নেহাত চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এসব আমার আর ভালো লাগে না। আমি চাই আমার এলাকাতে এবার শান্তি থাকুক। চোখের সামনে চুরি ডাকাতি দেখে চুপ করে বসে থাকলে তো আর শান্তি আসবে না। তার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি কাজ করছেন ঠিক করে? আপনি যে কি বলেন না স্যার, আমি কাজ করছি না? দেখুন না, দেখুন, থানার যে কারোর সাথে কথা বলে দেখুন। তাছাড়া এই কেসটার ব্যাপারে রিপোর্ট তো আমি নিজে তৈরি করেছি। আমি তো ওপরে রিপোর্ট পাঠালাম যে এখানে ছিনতাইকারীদের দল খোলামেলাভাবেই ঘুরে বেড়ায়, তাদেরকে আটকানোর কোনো চেষ্টা তো আপনি করছেন না। এই কথায় তিনি কিছু একটা উত্তর দিতে যাবেন, এমন সময় বাইরে থেকে সেই কনস্টেবলটি এসে বলল, স্যার স্যার মনে পড়েছে, মানে পড়েছে লোকটাকে আমি আমি কোথায় দেখেছিলাম। আমি কানাইলালকে তার সঙ্গে কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। কানাইলাল আমাকে জানালো সে লোকটাকে বেশ মাসখানেক আগেই দেখেছিল, নলসরের বাইরের দিকে। নলসরের বাইরে বড় রাস্তা পেরিয়ে স্টেশনের দিকে যেই রাস্তাটা কারখানার দিকে চলে গেছে, সেই দিকে। একটা কাজে কানাইকে কালকেই স্টেশনের কাছে যেতে হয়েছিল। সেখানে একটা চায়ের দোকানে বসে সে যখন চা খাচ্ছিল, তখন লোকটাও সেখানে চা খেতে এসেছিল। তার সাথে সাথে আরও একটা কথা কানাইলালের মনে পড়ে গেল। লোকটা বলেছিল যে লোকটা কারখানাতেই কাজ করে, কারখানার ওইখানে কোনো একটা বস্তির কাছে থাকে। এই একটা মাত্র সূত্র নিয়ে পরবর্তীতে যেই গোটা কেসটা আমি কিভাবে সমাধান করতে পেরেছিলাম তা কিন্তু আমি নিজেও জানি না। কানাইলালকে সঙ্গে নিলাম। সেদিন দুপুরেই সেই স্টেশন পেরিয়ে সেই কারখানার কাছে চলে এলাম।
দেখতে পেলাম কারখানার বাইরের দিকে সত্যি একটা বস্তির মতো জায়গা রয়েছে। এদিক ওদিক ঘুরে কানাইলালের সাহায্যে কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওই কলকারখানায় যেই শ্রমিকেরা কাজ করে তাদের অনেকেই অনেক দূরের গ্রাম থেকে এখানে আসে। তারা এইখানে বসতির জায়গায় কোনো রকমে মাথা গুঁজে থাকে, বেশ কয়েক মাস কাজ করে, তারপর কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি যায়। চারিপাশে তাকিয়ে দরিদ্র সীমার নিচে থাকা মানুষগুলোর অবস্থা দেখে কেমন যেন হতে লাগলো আমার। আমি নিজের আইডেন্টিটি কার্ডটা বার করে দিলাম। তখন আর কোনো সমস্যা হলো না। এদিকে কারখানার ইনচার্জ ও সুপারভাইজারের কাজ যারা করছে তাদের মধ্যে আমার একজন চেনা বেরিয়ে গেল। আমাকে দেখে একটু ইতস্তত করে ভদ্রলোক বললেন, আপনি প্রিয়নাথ মুখোপাধ্যায় না? আমি সম্মতি জানাতে তিনি এগিয়ে এসে করমর্দন করে বললেন, আরে দারোগা বাবু, আপনি এখানে, আর আপনার এমন সাধারণ পোশাক কেন? সে যাই হোক, কি ব্যাপার বলুন তো? আমি তাকে একটু আড়ালে নিয়ে গিয়ে ব্যাপারটা খুলে বললাম। তখন আমিও তাকে চিনতে পেরেছি। কলকাতাতেই একটা তদন্তের ব্যাপারে আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। তবে অতি সামান্য ব্যাপারটা সে যে এখনও মনে রেখেছে তাতে বেশ ভালো লাগলো, কারণ এখানে আমার চেনা একজন বেরিয়ে যাওয়ায় কাজের বেশ সুবিধাই হবে। সবটা শুনে সে বলল, দেখুন দারোগা বাবু, এই কারখানায় তো অনেক কর্মচারী কাজ করে। সবার পুরোপুরি খবর রাখা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আর বুঝতেই তো পারছেন, প্রয়োজনের সময় আমাদের আশেপাশের দিক থেকে বেশি কর্মচারী আনতে হয়। তারা হয়তো কেউ 2-3 দিন কাজ করে, আবার কেউ মাসখানেক কাজ করে। সবার খবর আমাদের কাছে থাকে না, কিন্তু এই কর্মচারীদের মধ্যে কিছু ইউনিয়ন থাকে। তাদের কাছে খোঁজ করলে আপনি হয়তো জানতে পারবেন অনেক কিছু তথ্য। আপনি নিশ্চিত ওরা আমাদের এই কারখানার লোক ছিল? এত পর্যন্ত তো তাই মনে হচ্ছে। আর এই যে এই কনস্টেবল আপনাদের এই কারখানায় একজনকেই দেখেছিল, আর সেই লোকটাই খুন হয়েছে। রবিনবাবু আমায় আর কানাইলালকে নিয়ে চলে গেল তাদের কারখানার ভেতরে। এটা একটা পাট কল। এখানে পাট থেকে বস্তা তৈরি হয়। কারখানার সেই অস্বাস্থ্যকর পরিবেশের শব্দ, সমস্ত কিছু ছাপিয়ে যা দেখতে পেলাম তা হলো সব মানুষগুলো একই পোশাক পরে এদিক ওদিক ইতস্ততভাবে ছড়িয়ে নিজের কাজ করছে। ইউনিয়ন দলের দুজন লোকের সঙ্গে রবীনবাবুকে নিয়ে আমি একটি ফাঁকা জায়গায় এসে পড়লাম। তারপর বললাম, দেখুন, আমার সন্দেহ হচ্ছে যে 3 জন মারা গেছে তারা 3 জন এই কারখানারই লোক ছিল। তারা 3 জনেই নলসরের আশেপাশের বাসিন্দা নয়। দূর থেকে তারা এখানে এসেছে, আর এখানে আসার পরে তাদের এই কারখানায় এমন কারোর সঙ্গে পরিচয় হয়েছে যে এদেরকে খুন করেছে। কিন্তু সমস্যাটা হলো আসল উদ্দেশ্যটা কি, আর মৃতদেহগুলো ওভাবে ফেলার কারণটাই বা কী? ইউনিয়ন লিডারের মধ্যে দুজনের একজনকে একটু বুদ্ধিমান বলে মনে হলো। সে বলল, দেখুন দারোগাবাবু, আপনি বলছেন যে আমাদের এখানকারই কেউ এই কাজটা করেছে, কিন্তু একজনকে খুন করা আরেকজনের পক্ষে এটা কি এতটাই সহজ কাজ? যদিও আপনি বলছেন সে মদ্যপান করেছিল, কিন্তু মদ্যপান করার পরেও তাকে খুন করে এমন একটা স্থানে একার পক্ষে ফেলাটা অতটা কিন্তু সহজ নয়। সেইটাই তো আমার মনে হয় এই দলে বেশ কয়েকজন আছে। আর তাছাড়া নলসরের আশেপাশে যে 2টো মদের ভাটিখানা রয়েছে সেদিকেও আমার নজর রয়েছে। আমার মনে হয় গোটা ব্যাপারটা ওই ভাটিখানার সঙ্গে জড়িত। তবে এই ব্যাপারে আমার আপনাদের সাহায্য চাই। এরপর অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। এমন ভাবতে ভাবতে আমি সেই কারখানা থেকে বেরিয়ে আসছি, হঠাৎ মনে হলো আমাদের ঘরের একপাশে এতক্ষণ ধরে কে যেন দাঁড়িয়েছিল। আমি বেরিয়ে আসতেই সে তাড়াতাড়ি এগিয়ে গেল সামনের দিকে। ব্যাপারটা দেখে আমিও সেখানে অপেক্ষা না করে তার পেছনের দিকে দৌড়লাম। সে যেন আমাকে দেখতে পেয়েছে, কিন্তু সে পেছন ঘুরে আছে বলে আমি তার মুখটা এখনও দেখতে পাইনি। এখানকার অলিগুলি আমার চেনা নয়। আমার পিছনে রবীনবাবু, সেই লিডার ও কানাইলাল 3 জনেই ছুটে এলো, কিন্তু তাদের থেকে আমি অনেকটা এগিয়ে গিয়েছিলাম। যে লোকটা সামনে এগোচ্ছিল সে সামনের কোন গলি খুঁজির মধ্যে ঢুকে গেল। আমি একটু এগিয়ে আসতে দেখি একটা ঘর, এবং সেখানে একটা টানা লম্বা মেশিন চলছে। বেশ অনেক লোকই একভাবে কাজ করে চলেছে। আমায় সেখানে দেখে কয়েকজন কৌতূহলভাবে আমার দিকে তাকালো, কিন্তু একই পোশাকের এত লোকের মধ্যে সেই একজন লোককে খুঁজে বার করা যাবে না।
ততক্ষণে বাকি লোকেরাও চলে এসেছে। রবিনবাবু বললেন, কি হলো স্যার, আপনি ওভাবে ওখান থেকে চলে এলেন কেন? আমি বললাম, নিশ্চয়ই কেউ ঘরের আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। এখন আমি নিশ্চিত যে এই কারখানাতেই এমন কেউ আছে যে এই গোটা ব্যাপারটার সঙ্গে জড়িত। না হলে আমরা এখানে আসার পরেই আমাদের কথা শোনার জন্য তাকে যেতে হবে কেন? লিডারটি বলল, আমারও তাই মনে হচ্ছে দারোগাবাবু। আমারও মনে হচ্ছে আমাদের এখানকারই কেউ এই কাজটা করেছে। খবরটা আমি আগেই পেয়েছিলাম, কিন্তু লোকগুলো যে আমাদের এই কারখানার সেটা কিন্তু জানতাম না। শুনেছিলাম তারা খুন হচ্ছে আর তাদের মুখগুলো ভালোভাবে চেনা যাচ্ছে না। তাহলে এর জন্যই কি কেউ মুখগুলোভাবে নষ্ট করছে, যাতে কারখানার কেউ বলে চেনা না যায়? লিডারের কথায় আমার মন থেকে প্রথম খটকাটা বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে এই কারণে মুখগুলো অমনভাবে নষ্ট করা হয়েছে, যাতে এই কারখানায় 3 জন লোক বলে বুঝতে না পারে পুলিশ কিংবা তদন্তকারীরা। তদন্ত কিন্তু চলতে লাগলো। সেই ইউনিয়ন দলের লিডার ওরা নিজেদের মতো খোঁজও করতে লাগলো। আমি, কানাইলাল আর আমাদের থানার অফিসার অন্যরকমভাবে খোঁজ করতে লাগলাম। অফিসার একদিন সন্ধ্যাবেলায় একটু ইতস্তত করে বললেন, কিছু মনে করবেন না স্যার, আসলে এখানে লোকবল পাই না। কাজ যে ভালোভাবে করব তার তো সাহস পর্যন্ত পাই না। দিনে দুপুরে এখানে খুন জখম হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যায় বুঝতেই তো পারছেন। তো তাই আর তাছাড়া এটা তো আর শহর নয়। দেখুন, পুলিশকে সবসময় সৎভাবেই কাজ করতে হবে, নিজের কাজ করে যেতে হবে। আপনি ভয় পেলে চলবে কি করে? সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশ কাছে আসবে। আপনার মুখে এসব কথা মানায় না। বেশ, আপনি বলুন স্যার, আমায় কি করতে হবে? কি করতে হবে সে ব্যাপারটা আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। সেও মাথা নিচু করে সম্মতি জানালো। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল যে তাতেও কিছুই হবে না। 2 দিনের মধ্যে এই এলাকায় ছিনতাইবাজের গোটা দলটাকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হলো। 5 জনের একটা দল। তাদের মধ্যে যেটাকে লিডার বলে মনে হলো সেটা একটু উচ্চস্বরে কথাবার্তা বলছিল। এগিয়ে গিয়ে অফিসারের হাত থেকে লাঠিটা নিয়ে তার পেটে একটা ঘা মেরে বললাম, চুপ করে এখানে বসে থাক, নইলে যে 3টে খুন হয়েছে সেই খুনের ব্যাপারে তোদের সব কটার নাম লিখে চালান করে দেবো। আমার কথা শুনে বোধহয় লোকগুলো একটু চুপ করে গেল। একটু পরেই অফিসার আমার কানে কানে এসে বলল, স্যার, এরা সামান্য চুরি ছিনতাই করতে পারে, কিন্তু মানুষ খুন করার মতো সাহস এদের হবে না। সত্যি করে বল, যে 3টে খুন হয়েছে তাদের ব্যাপারে তোরা কি জানিস? আমার কথায় আর পেটে পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে ওদের দলের যে লিডার মতো ছিল সে বোধহয় একটু ভয় পেয়ে গিয়েছিল। আমার লাঠিটা আবার উঠতে দেখে সে বলল, স্যার, সত্যি বলছি স্যার, আমি একটু আধটু চুরি চিন্তাই করে থাকি, কিন্তু মানুষ খুন করবার মতো কাজ আমি করি না। আর এই বড়বাবু তো আমাদের চেনে। হ্যাঁ, তোমাকে চিনি মানেটা কি? চিনি মানেটা কি? হ্যাঁ, তোমরা কারা আর আমি কি? স্যার, স্যার ওরা খুন করতে পারে না, এটুকু আমি বলতে পারি আপনাকে। তাহলে খুন যারা করতে পারে তাদের নিশ্চয়ই তোমরা চেনো, কখনো কিছু না কিছু দেখেছো নিশ্চয়ই। ওরা আর কিছু বলতে পারল না। অনেক কথা বলার পর ওদের কাছ থেকে একটা নতুন খবর জানা গেল। ওদের মধ্যে একজন জানালো, একদিন রাতে ভাটিখানা থেকে মদ খেয়ে বেরোবার পরে ওরা দেখতে পেয়েছিল 3টি লোক ভাটিখানার রাস্তা থেকে বড় রাস্তা দিয়ে ছোট পথের দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় মৃতদেহটা যেখানে পাওয়া গিয়েছিল ঠিক সেই এলাকার দিকে। তবে সেও মদ্যপান করে মাতাল হয়েছিল, তাই সেদিকের যাওয়ার কথা আর সে ভাবেনি। আর এমন সময় 3 জন মাতাল যদি মদ খেয়ে ওভাবে বেরিয়ে যায় তাতে কারই বা কি? তবে এছাড়া আর কোনো খবর জানা গেল না। ক্রমে ক্রমে গোটা ব্যাপারটা আমি একরকম সাজিয়ে নিতে পারলাম। আর যেটা বাজিয়ে বার করলাম তাতে যে সত্যিটা আমার সামনে এলো সেটা জেনে আমি নিজেও চমকে উঠলাম। ব্যাপারটা কি সত্যি এমন? কিন্তু তবু একটা খটকা যেন থেকেই গেল। ওই লোকগুলোর কাছে কোনো টাকা পয়সা, এমনকি তাদের পকেটে সামান্য কানাকড়ি পর্যন্তও ছিল না। হাতে একটা আংটি কিংবা গলায় একটা চেন, কোনো কিছুই নেই। মানুষ যতই গরিব হোক না কেন, হাতে একটা আংটি পরা এখন দেখছি সবারই অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। তাছাড়া পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়েছে যে 3য় মৃতদেহের আঙুলে আংটির ছাপ রয়েছে। যে ভাটিখানার কথা লোকগুলো বলেছিল সেই ভাটিখানার ওপর নজর রাখতে শুরু করলাম এবার আমরা।
এই কাজে কিন্তু আমাদের অফিসের বড়বাবু পূর্ণ সহায়তা করলেন। এর জন্য রবিনবাবু আর সে লিডারের কাছ থেকে জানা গেল তাদের কারখানায় বেশ কিছু কর্মচারী মাস দুয়েকের মধ্যে কাজ ছেড়ে চলে গেছে। তবে ওরা খোঁজ নিয়ে জানতে পেরেছে তাদের মধ্যে সত্যিই 3 জন বস্তি এলাকায় বেশ কয়েক মাস ধরে থাকতো। তবে তারা 3 জন পরপর এলাকা ছেড়ে চলে গিয়েছে। এমনকি বস্তি এলাকায় তারা যেখানে থাকতো সেখান থেকে যাওয়ার আগে তারা নাকি বলে গেছে যে তারা দূরে কোথাও ভালো কাজের জন্য যাচ্ছে। এই কথাটাই জানা আমার বাকি ছিল। এরপরে আমি আমার প্রথম জালটা ফেললাম, আর সেই জালেই মাছ উঠে এলো। এরপরে 3 দিন ধরে চললো আমার জাল তৈরি করা। সেই জাল এমনভাবে তৈরি হলো যে সেখান থেকে অপরাধীদের সহজে বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রথমে খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করলাম যারা 3 জন কর্মচারীর কথা বলছে তাদের ওই 3 জনের মৃতদেহের খানিকটা মিল আছে কিনা। যখন সে ব্যাপারটা মনে হলো, তারপর তারা 3 জন কোথায় কাজ করত, কাদের সঙ্গে মিশত, কাদের সঙ্গে বেশি সময় থাকতো, এই সমস্ত কিছু খোঁজ করতে শুরু করলাম। এই কাজের লিডার ছাড়া রবিনবাবু আমাদের সাহায্য করলো, যদিও সমস্ত কাজটা রবিনবাবুর জন্য এতটা সহজ হয়ে গিয়েছিল, না হলে সেটা হতো না। একদিন কানাইলালকে নিয়ে আমি সেই ভাটিখানায় গিয়ে পৌঁছলাম। আমাদের পরনে তখন পুলিশি পোশাক নেই, অতি সাধারণ পোশাক পরেই আমরা গিয়েছি। এদিকে ছিনতাইবাজের যে দলটাকে আমরা আটকে রেখেছিলাম তাদেরকেও ছেড়ে দেওয়া হলো। ভাটিখানার একটা টেবিলে আমি, কানাইলাল আর ওদের দলের যে প্রধান ছিল সে বসে এদিক ওদিক আর চোখে তাকাচ্ছি। এমন সময় সেই গুন্ডাটা নজর তুলে এদিকে একবার তাকিয়ে দেখল। তাকিয়ে দেখি 3 জন লোক পাশাপাশি বসে মদ্যপান করছে। তাদের মধ্যে প্রথমজন বলল, আরে এখানে কি আছে বলো তো? এখানে কিছুই নেই। সারাদিন এমন গাধার মতো খাটবি আর তারপর এখানে এসে সামান্য 2 পয়সার মদ খাবি। এখানে কিছু নেই, না টাকা জমাতে পারবি না ভালো কিছু করতে পারবি। দ্বিতীয়জন বলল, কিন্তু বাইরে গিয়ে যদি ভালো কাজ না পাই, তাছাড়া সদরে তো শুনেছি জায়গার অনেক অভাব, সেখানে রাস্তায় থাকতে গেলেও তো বিস্তর ঝামেলা। আরে চিন্তা করছিস কেন? তুই কি একা থাকবি নাকি? তোর সাথে তো আমরাও থাকবো। তৃতীয়জন কথাটা বলেই একবার এদিক ওদিক তাকালো। চারিদিকে সকলেই মদের নেশায় প্রায় মত্ত হয়ে রয়েছে। আমাদের 3 জনের সামনেও 3টে গ্লাস রাখা ছিল। আমরা সেটা তুলে নিয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যে আমরাও মদ্যপান করছি এবং নেশাগ্রস্ত হয়ে পড়েছি। কানাইলালকে এখানকার লোকেরা বেশ ভালোভাবেই চেনে, তবে আমায় চেনে না। কিন্তু সময়টা রাতের, তাছাড়া আমরা এমন জায়গায় বসেছি যে সোজাসুজি আমাদের দিকে তাকালে মুখটা ভালোভাবে দেখা যাবে না। সেই গুন্ডার মতো লোকটা কিছু একটা বলতে চাচ্ছিল, তার আগেই আমি তাকে থামিয়ে দিলাম। আবার কিছুক্ষণ চুপচাপ নিজেদের মধ্যে কথা বলতে লাগলাম, যাতে ওদের দৃষ্টি আমাদের দিকে আকর্ষিত না হয়। দ্বিতীয় লোকটি আবার বলল, কিন্তু কোনো যদি বিপদ হয় ওখানে গিয়ে, তাহলে তো আমার বাড়ির বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। তৃতীয় লোকটি বলল, তুই যদি আমাদের বিশ্বাস করতে না পারিস তাহলে যাস নে, আমরাই খালি বেরিয়ে পড়ব। তারপর যখন মাস 3 পর আবার ফিরে আসব, তখন না হয় আমাদের সঙ্গে যাবি। 3 মাসে আমরা যা টাকা কামিয়ে নেব, তুই এখানে 6 মাসে বসেও সেই টাকা কামাতে পারবি না। আর এই বস্তি এলাকায় এদের সঙ্গে থাকার তোর যখন ইচ্ছে, তাহলে থাক। এবার প্রথম লোকটি বলল, আর তাছাড়া শহরে গিয়ে কারখানায় কাজ করতে পারলেও ভালো টাকা। কারখানা ছাড়া যদি একবার জাহাজের কাজের ব্যবস্থা করে ফেলা যায়, তাহলে তো আরও ভালো। জাহাজের কাজে ঢুকতে পারলে টাকাও পাবি, খেতেও পাবি, আবার কত জায়গায় ঘুরতে পারবি। আমি স্পষ্ট তাকিয়ে দেখলাম সামনে জ্বলতে থাকা আলোটায় দ্বিতীয় লোকটার চোখটা কেমন যেন চকচক করে উঠল। 3 জনেই একসঙ্গে মদের গ্লাস তুলে মদে চুমুক দিল। তারপর একজন বলল, তারপর তৃতীয়জন বলল, এই চল চল, আজ অনেক হয়েছে, চল, কাল তো আবার সন্ধেবেলায় বেড়ানো আছে। ঠিক আছে, আমিও যাব, তোমাদের সঙ্গেই যাব, কিন্তু কি করতে হবে? কিছু করতে হবে না, শহরে আমার চেনাশোনা সব আছে। তোর যা জিনিসপত্র এখানে আছে সব কিছু থাকুক না, তাতে কোনো অসুবিধে হবে না। ঘর ভালো করে বন্ধ করার কি আছে? তোর আছেই বা কি? এখানকার সব পুন্ডি বাটলা বেঁধে নিয়ে নিবি, টাকা পয়সা যা জমিয়েছিস নিয়ে নিবি। যাই হোক, শহরে গিয়ে প্রথমে কয়েকটা দিন তো খরচ করতে হবে। যদিও আমরা আছি, তবু নিজের টাকা নিজের হাতে খরচ করবি। পরে যখন 2 হাতে টাকা কামাবি তখন তো সবই তোর থাকবে।
তখন দেখবি ফিরে এসে এদের সামনেই বাবু আনা দেখাবি। তৃতীয় লোকটি আর কিছু না বলে উঠে দাঁড়ালো। তারপর বাকি দুজন আস্তে আস্তে এগিয়ে এসে ভাটিখানার টাকা মিটিয়ে দিয়ে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতে আমরা দুজনও বেরিয়ে পড়লাম। ওই গুন্ডা লোকটা থেকেই গেল। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে এসেছি, তখন দেখতে পেলাম তিনজন ভাটিখানা থেকে বেরিয়ে বড় রাস্তা পার হয়ে ছোট রাস্তা ধরে এগোতে লাগলো বস্তির দিকে। কানাইলাল চাপা স্বরে বলল, স্যার, আমার তো মনে হচ্ছে এরা শহরে কাজের জন্য যাওয়ার ধান্দা করছে, কিন্তু আমরা এদের পিছনে কেন আছি স্যার? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আমার মুখের হাসিটা বোধহয় আধো অন্ধকারের মধ্যে কনস্টেবল বুঝতে পারল না। বললাম, চলে এসো, এখানেই থাক। অনেক হলো বুঝলে, অনেক হলো, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছুই হলো। আশা করছি ফল আমরা খুব শিগগিরই পাবো। কনস্টেবল কি বুঝলো জানি না, তবে আমার কথা মতো ওদের আর পিছু নিল না। ওরা টলতে টলতে ফিরতে লাগলো বাড়ির দিকে। আমি আর কিছুই বললাম না। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ নিয়ে ফিরে এলাম। দৌড়দৌড়ি তদন্ত সব কিছু যেন এবার সার্থক হয়েছে বলে মনে হলো। তবে লোকগুলো শহর যেতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ হলো। চারপাশটা বেশ আধো অন্ধকার হয়ে এসেছে। সেই অন্ধকারের মধ্যে কেউ যেন সুর করে গান করতে করতে এগিয়ে আসছে। পাশাপাশি তিনজন লোক, তবে তারা তিনজনেই যে রীতিমতো নেশা করেছে সেটা বেশ বোঝা যায়। বড় রাস্তা ছেড়ে তারা আস্তে আস্তে ঢুকলো ছোট রাস্তার ভেতরে। তারপর একটা ফাঁকা জায়গার মতো জায়গায় এসে তারা থমকে দাঁড়িয়ে গেল। একজন হাঁটতে হাঁটতে সামনের দিকে এসে ব্যাপারটা বুঝতে পেরে দাঁড়িয়ে পড়ল। তার কাঁধে ঝোলানো একটা পুটলি। সে পেছন দিকে ঘুরে নেশাগ্রস্ত গলায় বলল, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে বললে কেন? আর গাড়ি আসবে বলে? আমাদের জন্য গাড়ি কোথায়? এই রাত যে হয়ে আসছে। গাড়ি এসেছে তো, এই তো গাড়ি এসেছে, পেছনের দিকে তাকিয়ে দেখ। লোকটা উল্টো দিকের জঙ্গলের জায়গাটায় তাকালো। ঠিক তখনই পেছনের একজনের হাতে চকচক করে উঠল একটা ছুরি। এটা নিয়ে দুজন এগিয়ে গেল সামনের দিকে। একজনের পায়ের উপর একটা লাথি মারল, আর তাতেই একটা অদ্ভুত শব্দ করে মাটির উপর পড়ে গেল। হাতে ছুরিটা ছিটকে গেল একপাশে। চাঁদের আলোয় সেই জঙ্গলের জায়গাটা ভালোভাবে দেখা যাচ্ছে। হাতের চকচকে ছুরিটা দিয়ে সামনে সেই লোকটার দিকে ঝাঁপিয়ে পড়ে তার গলায় কোপ মারতে যাবে, এমন সময় অন্ধকারে এক পাশ থেকে বেরিয়ে এসে সে তার কাঁধের ওপর দিল একটা হাত। পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা বোধহয় অপেক্ষা করছিল ছুরিটা সামনের লোকটার গলায় বিধিয়ে দেওয়ার জন্য। এমন একটা অতর্কিত আক্রমণ যে ঠিক তার পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সে সেটা কখনোই ভাবতে পারেনি। সে একটা হাত তুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আগেই পেছন থেকে দুজন তাকে শক্ত করে চেপে ধরল। এদিকে সামনের মাটিতে পড়ে যাওয়া লোকটা ততক্ষণে কেমন যেন হতভম্ব হয়ে গেছে। সামনের লোকটা ভয়ে ঠকঠক করে কাঁপছে। সে ততক্ষণে মাটিতে উঠে বসেছে। দুজনে এগিয়ে গিয়ে তাকে তুলে দাঁড় করালো। তারপর এগিয়ে গিয়ে টর্চের আলো জ্বালিয়ে হাতে ধরে থাকা লোকটার মুখের ওপর ফেলতে ফেলতে হাত দুটো দিয়ে মুখের সামনে চাপ দিল। পাশ থেকে পুলিশ অফিসার বলে, একে তো আমি চিনি, ওই পাট কলে কাজ করে। একে তো আমি বেশ কয়েকবার ওই ভাটিখানার আশেপাশে দেখেছি। গুন্ডাটি বলল, আমার সেই দিনই সন্দেহ হয়েছিল, তবে দারোগাবাবু যে এইভাবে ওদের উপর সন্দেহ করবে সেটা কিন্তু বুঝতে পারিনি। আমিও ভেবেছিলাম ওরা নিশ্চয়ই শহরের কাজে যাওয়ার জন্যই ভাবছে। তারপরে বুঝলাম যে স্যার কেন ওদের উপর নজর রাখতে বলল। এতক্ষণ ধরে কথা চলছিল। আমি টর্চের আলোটা মুখের উপর থেকে সরিয়ে বললাম, বড্ড ভালো একটা চাল চেলেছিলে। আমরা কিছুতেই হয়তো খুঁজে বার করতে পারতাম না লোকগুলো আসলে কে, কিন্তু এই লোকটার গলার কাছে আঁচিল আর কানাইলালের লোকটাকে দেখে চিনতে পারার ব্যাপারটাই তোদেরকে প্রথমে ধরিয়ে দিল। আর সেদিন যখন আমরা কারখানায় গেছিলাম নিশ্চয়ই তুই আমার পেছনে এসেছিলি, তাই না? লোকটা মাটিতে পড়ে কেমন যেন গড়গড় করছিল। এবার সে কোনো রকমে বলল, আপনি শুধু শুধু কেন আমাদের ধরছেন স্যার? আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে আমরা কিছু করেছি। কিচ্ছু করিসনি। এর আগে 4-4টে খুন তোরাই করেছিস, আর কাল একটা খুন করেছিস, আবার আজকে এই লোকটাকে খুন করতে যাচ্ছিলি। পেছনের লোকটাকে তখন কনস্টেবল আর রবিনবাবু মিলে চেপে ধরেছে। সে বলল, 4টে খুন?
কিন্তু 4টে খুন তো আমরা করিনি, 3টে খুন, আর সেই টাকা পয়সা তো আমাদের কাছে। এতক্ষণে তোমাদের বাড়িতে নিশ্চয়ই পুলিশের লোক চলে গিয়েছে। ঘর তল্লাশি করে ও আগের 3টে লোকের জিনিসপত্র, টাকা পয়সা সব কিছুই পাওয়া যাবে। আজ এদের ধরতে না পারলে আবার একজনের মৃতদেহ নিশ্চয়ই ওই ভাঙা বাড়ির কোথাও পড়ে থাকতো। প্রথম লোকটার কোনো কথা বলল না। পুলিশ অফিসার এগিয়ে গিয়ে তার হাতে হাতকড়া পরালো। পেছনের লোকটার হাতেও হাতকড়া পরানো হলো। তারপরে দুজনকে নিয়ে আমরা এগিয়ে গেলাম থানার দিকে। যে লোকটা ভয়ে থরথর করে কাঁপছিল তাকেও নিয়ে যাওয়া হলো। লোকটা বোধহয় শহরে যাওয়ার বদলে আর কিছুক্ষণ দেরি হলে একেবারে ওপরে চলে যেত। গোটা ব্যাপারটা সে এখন বুঝতে পেরেছে। আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই আর অপেক্ষা করলাম না। পরদিন সকালেই সেখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে কানাইলালকে বলে এলাম, তুমি চিন্তা করো না কানাইলাল, আমি ওপর মহলে তোমার কথা ঠিকই বলবো। তোমার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। এই নলসারে তোমার আর থাকতে হবে না। না স্যার, আমি এখানেই থাকবো। বড়বাবু আগে একটু অন্যরকম ছিলেন, কাজকর্মে খুব খুব একটা মন টন দিতেন না, গায়ে যেন হাওয়া লাগিয়ে বেড়াতেন। এখন বাবুর বুদ্ধি হয়েছে, বাবু কাজ করতে চায়, বাবুর সাথে থাকতে আমার অসুবিধে নেই, দেখবেন যদি একটু। আমি সামান্য হেসে তাকে আশ্বস্ত করলাম। চলে আসার সময় পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, স্যার, এমন সময় এমনভাবে যে আপনি এলেন, আপনার একটু আদর যত্ন কিছুই করতে পারলাম না। অন্য কোনো সময় একটু সুযোগ পেলে আসবেন আবার এদিকে। পুলিশ অফিসারের ওপর আমার ভরসা বেড়ে গিয়েছিল। সেদিন দুপুরের দিকে কলকাতায় ফিরে বড়বাবুর অফিসে গেলাম। আরদালি আমাকে দেখেই সেলাম করলো। ভেতরে ঢুকতেই বড়বাবু হাসি মুখে আমাকে বললেন, আরে এসো এসো প্রিয়নাথ, তোমার কথাই ভাবছিলাম। আমি জানতাম তোমায় পাঠিয়েছি যখন কেসটা তুমি সমাধান করতে পারবে। খবরটা আমি সকালেই পেয়ে গেছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, কিভাবে করলে বলো তো? তেমন কিছু নয় স্যার, আসলে অপরাধীরা যে পাকা মাথার অপরাধী তেমনটা নয়। তারা টাকার লোভে আর খুব তাড়াতাড়ি বড়লোক হবার জন্যই এই পন্থাটা অবলম্বন করেছিল। কারখানায় যারা খুব একটু বেশি টাকা উপার্জন করতে চায় অথচ এখানে পড়ে থাকতে চায় না, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে শহরে নিয়ে যাওয়ার কথা বলে তাদের জমানো টাকা পয়সা এবং জিনিসপত্র সব কিছু নিয়ে এরা পাড়ি দিত শহরে যাবে বলে। সেদিন রাতে মদ খাইয়ে তাদের অন্ধকার কোনো আস্তানায় নিয়ে গিয়ে খুন করে ফেলে রাখত। তার জিনিসপত্র, টাকা কড়ি, এমনকি আংটি পর্যন্ত ওরা নিয়ে যেত। মুখটা এমনভাবে বিকৃত করত যাতে কেউ দেখলে চিনতে না পারে। চিনতে পারলেই তো ওদের সমস্যায় পড়তে হবে, চিনতে পারলেই তো সবাই বুঝে যাবে যে লোকটা কারখানার, তাতেই ওদের ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আমার খটকা দুটো জায়গায় ছিল, কাজটা ওরা কেন করছে আর মুখটা এমনভাবে বিকৃত করার কারণ কি। গলায় ছুরির আঘাতে তো মৃত্যু হয়ে যাচ্ছে, পরে বুঝতে পারলাম আসল কারণটা। তবে এই গোটা কেসে কিন্তু ওই থানার একজন কনস্টেবল আমায় সাহায্য করেছে স্যার, তার ব্যাপারটা একটু দেখতে হবে। তুমি যখন বলেছো সেটা আমি নিশ্চয়ই খেয়াল রাখবো। তবে তোমায় কিন্তু আমি এক্ষুনি ছুটি দিতে পারছি না, তোমার জন্য আরেকটা কাজ রয়েছে। তবে আজকের দিনটা তুমি না হয় ফিরে যাও, আজকের দিনটা তুমি বিশ্রাম করো, কাল সকালে একবার আমার সঙ্গে দেখা করো। তোমায় অন্য একটা কাজে যেতে হবে, কেমন? সত্যি বলতে এই কয়েকদিনের উত্তেজনা, ছুটোছুটি আর সব কিছুতে কেমন যেন ক্লান্ত লাগছিল, আর কিছুই করতে ইচ্ছে করছিল না। তাই বড়বাবুর কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।